হে বঙ্গ, ভাণ্ডারে তব বিবিধ রতন, তা সবে অবোধ আমি অবহেলা করি। পরধন লোভে মত্ত করিনু ভ্রমণ, পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি। কাটাইনু বহুদিন সুখ পরিহরি, অনিদ্রায় নিরাহারে সপিকায় মন, মজিনু বিফল তপে অবরেণ্যে বরি। কেলিনু শৈবালে ভুলি কমল কানন, স্বপ্নে তব কুললক্ষ্মী কয়ে দিলা পরে। ওরে বাছা, মাতৃকোষে রতনীর রাজি, এ ভিখারি দশা তবে কেন তো রাজি? যা ফিরি অজ্ঞান তুই, যারে ফিরি ঘরে, পালিলাম আজ্ঞা সুখে, পাইলাম কালে, মাতৃভাষা রূপখনি পূর্ণমণি জালে। আধুনিক বাংলার সর্বপ্রথম সর্বশেষ মহাকবি মধুসূদন, সাগরদাঁড়ির কপোতাক্ষ নদ প্রাণিত মধুসূদন সত্যিই মাতৃভাষার রূপখনিতে রত্নভাণ্ডার খুঁজে পেয়েছিলেন, আর সেই অমূল্য রত্নভার সম্ভার দিয়ে গড়ে তুলেছিলেন তার অক্ষয় সাহিত্য ভাণ্ডার। বর্তমানে আমাদের আলোচ্য বিষয় তার অন্যতম বিখ্যাত কাব্য বীরাঙ্গনা। মাইকেল মধুসূদন দত্ত, জন্ম 1824-এর 25 জানুয়ারি, মৃত্যু 1873-এর 21 জুন। মাইকেল মধুসূদন দত্ত যে পরিবেশ বা পরিস্থিতিতে তিনি আসছেন সেই টাইম পিরিয়ডটাকে ধরছি 1757-1857, মানে এই 100 বছর। 1757 পলাশির যুদ্ধ, নবাব সিরাজদৌল্লার পরাজয়, ভারতের স্বাধীনতা সূর্য অস্তমিত হচ্ছে। আর 1857 সিপাহী বিদ্রোহ, ভারতীয়দের একাংশের মধ্যে স্বাধীনতা স্প্রিয় পুরোপুরি প্রত্যক্ষভাবে জাগছে, আর বাকি অংশ মানে যারা সদ্য আলোকপ্রাপ্ত শিক্ষিত ভারতীয় তারা সিপাহী বিদ্রোহের বিরোধিতা করলেও তারা সাজাত্য বোধে কিন্তু উদ্বুদ্ধ হয়ে উঠছেন। এই ধরনের রাজনৈতিক বাতাবরণে মাইকেল মধুসূদন আসছেন। সেই সময় আসছেন রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র গুপ্ত, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, অক্ষয়কুমার দত্ত, ইয়ং বেঙ্গল, পরে বঙ্কিম। এই 100 বছরে ছোটোখাটো সিপাহী বিদ্রোহ কিন্তু ঘটে চলেছে। 1824-এ মাইকেল মধুসূদনের জন্মসালেই কিন্তু এই ব্যারাকপুরের সিপাহী বিদ্রোহ ঘটে। একদিকে সদ্য আলোকপ্রাপ্ত তরুণ বাঙালি চেতনা, অন্যদিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে ক্ষুব্ধ বাঙালি চেতনা, আর এরই মাঝখানে ইংরেজ সান্নিধ্যে হঠাৎ বড়লোক এবং বনেদি অভিজাত সমাজের ইতিহাসের মূল আলোকবৃত্তে চলে আসা। এই ত্রিধারার আপাত অসম্ভব সম্মেলন আধুনিক বাংলার ভিত্তিভূমিকে যথেষ্ট মজবুত করেছিল। বাঙালি যত দ্রুত পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত ছিল, ঠিক তত দ্রুতই জাতীয়তাবাদী হয়ে উঠছিল। সরকারে বসে আছে ইংরেজ, অফিস আদালত স্কুল কলেজ সব জায়গাতেই ইংরেজ আর ইংরেজির আধিপত্য। কিছুটা প্রয়োজনে আর কিছুটা সহৃদয়তায় ইংরেজ সরকার যখন শিক্ষা, বিশেষত ইংরেজি শিক্ষার দ্বার এদেশের ছাত্র সমাজের জন্য উন্মুক্ত করে দিলেন, হীনমন্যতায় নিয়ে পড়া বাঙালি তখন জেগে উঠল। প্রথম দিকে হয়তো শাসকের কাছের মানুষ হয়ে ওঠা এবং নিজ সমাজে বাহবা পাওয়া কিছুটা কারণ হিসেবে ক্রিয়াশীল ছিল, কিন্তু শাসকের অবজ্ঞাসূচক দৃষ্টিভঙ্গির প্রত্যুত্তর হিসাবে ইংরেজি শিক্ষিত বাঙালি তখন প্রবলভাবে সংস্কৃত ভাষা ও সাহিত্যমুখী হলো, ভারতত্বের সন্ধানে ব্রতী হলো এবং পুলকিত হলো এটা আবিষ্কার করে যে পৃথিবীকে সর্বপ্রথম জ্ঞানের আলোক দেখিয়েছিল যে বৈদিক সভ্যতা, তা ভারতবর্ষেরই। সেই জ্ঞানী আর্য ঋষিদের অংশ আমরা, দক্ষিণের সমৃদ্ধ দ্রাবিড় সভ্যতার অংশ আমরা। গৌতম বুদ্ধ, শ্রী চৈতন্য, গুরু নানক প্রমুখ কত ধর্মীয় আন্দোলনের পুরোধা পুরুষ এই মাটিতেই এসেছেন এবং এই মাটিতেই মিশেছেন। পঞ্চভূতে তারা মিশেছেন, এই পঞ্চভূত থেকেই আমাদের জন্ম। আমরা চেতনায় ধনী, আত্মবলে বলিয়ান। এই গৌরবান্বিত আমি সম্পন্ন বাঙালির জন্ম দিল ওই ইংরেজি শিক্ষা। কারণ ইংরেজি ভাষা শুধু ইংরেজি সাহিত্য, সভ্যতা, সংস্কৃতি দ্বার খুলে দিল না, দ্বার খুলে দিল বিশ্ব সাহিত্যের, বিশ্ব সভ্যতার, বিশ্ব সংস্কৃতির। রাজা রামমোহন, বিদ্যাসাগর, মধুসূদন, রঙ্গলাল, দেবেন্দ্রনাথ ঠাকুরের সময় সদর্প উদ্ভাসিত হলেন। এলেন বঙ্কিম, জ্বলে উঠল ইয়ং বেঙ্গল, প্রশ্নের পর প্রশ্নে পাগল করে তুললেন শাসককে ও শাসিতকে। একদল হলো শুধুই চাটাটুকার, আর একদল শুধুই বিদ্রোহী, আর শিক্ষিতদের বিরাট অংশ জুড়ে থাকলেন জাতীয়তাবাদী আধুনিক ব্যক্তিবর্গ। তারা শুধু প্রশ্ন করলেন না, উত্তর খোঁজারও চেষ্টা করলেন। এরা শাসকের অধীনে কাজ করেছেন আর সেই সঙ্গে নিজেদের সাজাত্যবোধ সুতীব্রভাবে বজায় রেখেছেন, যা সেই বাতাবরণে খুবই কষ্টসাধ্য ছিল। ডেপুটি ম্যাজিস্ট্রেট বঙ্কিমকে বারবার বদলি সহ্য করতে হয়েছে, কিন্তু তার কলম থামেনি। শুধু আনন্দমঠ নয়, অন্যান্য উপন্যাসও তার সাজাত্যবোধের টয়টম্বুর। অবশ্য উদার মনস্ক ইংরেজদের সাহায্য তারা পেয়েছেন।
তা না হলে অত দ্রুত অগ্রগতি হয়তো অসম্ভব হতো। রবীন্দ্রনাথের ভাষায় বলতে গেলে বড় ইংরাজ আর ছোট ইংরাজ, এই বড় ইংরাজের সংখ্যাও নেহাত কম ছিল না। তাদের প্রত্যক্ষ পরোক্ষ হস্তক্ষেপে সতীদাহ প্রথা রদ হয়েছে, বিধবা বিবাহ আইনসম্মত হয়েছে, স্ত্রী শিক্ষার প্রচলন ঘটেছে, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, এবার আসা যাক মাইকেল মধুসূদন দত্ত প্রসঙ্গে। এ পর্যন্ত সেই যুগের দ্বন্দ্বমূলক মানসিকতার যে আভাস দিলাম তার সার্বিক প্রকাশ ঘটেছে মধুসূদনে। তার নাম এবং তার সৃষ্টির প্রত্যক্ষ প্রমাণ আজও বহন করে। তিনি শুধু মধুসূদন না, তিনি মাইকেলও, অর্থাৎ তিনি খ্রিস্টান হয়েছিলেন এবং তিনি ইংরেজি ভাষায় অসাধারণ ব্যুৎপত্তি অর্জন করেছিলেন। ইংরেজি ভাষায় কাব্য কবিতা লিখেছেন, শেলি বাইরনের পাশে নিজের স্থান করে নিতে চেয়েছিলেন। তিনি হিন্দু পুরাণ ভিত্তিক মেঘনাদ বধ কাব্যের জন্য হয়েছেন বিশ্ববিখ্যাত। আবার তিনি যা লিখেছেন অমিত্রাক্ষর ছন্দে, অর্থাৎ যেটা কিনা ইউরোপীয় ব্ল্যাঙ্ক ভার্স অনুসরণে। আবার লিখেছেন, যার ভাষাটা ছিল ধ্রুপদী বাংলা ভাষা, অর্থাৎ সেটা সংস্কৃত ভাষা অনেকটাই। কাব্য বিষয় রামায়ণ, এটি অথচ এটি রামায়ণ, কিন্তু এটি কিন্তু রাবণের মহাকাব্য, রামের নয়। অর্থাৎ মাইকেল মধুসূদন সব ক্ষেত্রে একটা বিরোধী ভাবনার একই সঙ্গে রণক্ষেত্র মিলনভূমি হয়ে উঠেছেন। পিতা সুপ্রতিষ্ঠিত রাজনারায়ণ দত্ত পুত্র মধুসূদনকে চলায় বলায় শিক্ষায় দীক্ষায় একেবারে ইউরোপিয়ান করে তুলতে চেয়েছিলেন, পেরেছিলেনও। হিন্দু কলেজ ছাত্র মধুসূদন শেলি বাইরনের মতো কবি হওয়ার স্বপ্ন দেখতেন। তিনি মনে করতেন শুধু ইংল্যান্ডে যাওয়ারই অপেক্ষা, ইংল্যান্ডে গেলেই তিনি সেই কবিদের পাশে জায়গা পাবেন। গৌরদাস বসাককে তিনি গৌরদাস বসাককে তিনি গর্ব করে লিখেছিলেন, ও হাউ শুড আই লাইক টু সি ইউ রাইট মাই লাইফ ইফ আই হ্যাপেন টু বি আ গ্রেট পোয়েট, হুইচ আই এম অলমোস্ট শিওর আই শ্যাল বি ইফ আই ক্যান গো টু ইংল্যান্ড। ইংরেজি কবিতা কাব্য তাকে তার পরিচিত সমাজে প্রশংসনীয় স্থান দিয়েছিল, কিন্তু ইংরেজদের কাছে নয়। দুটি কারণে খ্রিস্টান হয়েছিলেন মধুসূদন। প্রথম কারণ, ইংল্যান্ডে যাওয়া তাহলে সহজ হবে। দ্বিতীয় কারণ, পিতা হঠাৎ তার বিবাহ স্থির করেছিলেন। বিবাহিত জীবনে এত স্বপ্ন দেখা মধু এত দ্রুত আবদ্ধ হতে চাননি। বিবাহ হলো না এবং পরিবারচ্যুতও হলেন, স্নেহচ্যুত হয়তো হননি, কিন্তু পরপর পিতা মাতা মারা গেলেন। এর মাঝে মাদ্রাজে কিছুকাল চাকরি, রেবেকাকে বিবাহ বিচ্ছেদ, হেনরিয়েটাকে বিবাহ, ব্যারিস্টারি পড়তে বিলাত যাত্রা, বেহিসাবি জীবনযাত্রা, দুর্দিনে বিদ্যাসাগরের আর্থিক সাহায্য ইত্যাদি। অবশেষে পরপর কবিপত্নী ও কবির প্রাণ। ধূমকেতুর মতো এসেছিলেন, ধূমকেতুর মতোই বিদায় নিলেন। ক্ষণস্থায়ী প্রতিভা বিচ্ছুরণে চিরস্থায়ী প্রভাব রেখে গেলেন। 1849 সালে মাদ্রাজ থেকে গ্রন্থাকারে প্রকাশিত হয় দ্য ক্যাপটিভ লেডি এবং এ ভিশন অব দ্য পাস্ট। প্রশস্তি হয়েছিল যথেষ্টই, কিন্তু জন ড্রিঙ্কওয়াটার বেথুন সাহেব মধুবন্ধু গৌরদাস বসাককে চিঠিতে লিখলেন, বাট হি কুড রেন্ডার ফার গ্রেটার সার্ভিস টু হিজ কান্ট্রি and have a better chance of achieving a lasting reputation for himself if he will employ the taste and talents which he has cultivated by the study of English in improving the standard and adding to the stock of the poems of his own language. গৌরদাস বসাককেও একই মত ছিল। যাই হোক, এবার স্বভাষা ক্ষেত্রে মনোনিবেশ করলেন মধুসূদন। বীরাঙ্গনা রচিত হয় 1861 খ্রিস্টাব্দে আর মুদ্রিত হয় 1862-তে। বীরাঙ্গনা নামেই স্পষ্ট যে উনি বীর রমণীদের সম্পর্কে বলতে চেয়েছেন, কিন্তু এইটা আপাত দৃষ্টিতে মনে হয়, কারণ বীরাঙ্গনা বীর রমণী বা বীরের স্ত্রীও হতে পারেন, বীরের প্রেমিকাও হতে পারেন। কিন্তু কাব্য বিষয় দেখলে মনে হয়, অনেক ক্ষেত্রেই মনে হয় যে এখানে একটু প্রতিবাদী নারী চরিত্র যেমন আছেন, তেমন খুব কোমল স্বভাবা নারীও আছেন, কিন্তু তারা নিজেকে প্রকাশ করতে পেরেছেন, মানে চেয়েছেন যেমন পেরেছেনও এমনই যেন দেখানো হয়েছে। অর্থাৎ মাইকেল মধুসূদন যেন সেই সমাজে দাঁড়িয়ে একটু আধুনিক মনস্ক নারী চরিত্র এঁকেছেন, মানে যারা নিজের কথা সদর্পে ঘোষণা করতে বা প্রকাশ করতে পারে, সংকুচিত হয় না, যেটা সেই যুগে যখন সদ্য নারী শিক্ষার আলো কোনো কোনো ক্ষেত্রে পাচ্ছে সামান্য, আর মানে অধিকাংশ ক্ষেত্রে তো পাচ্ছেই না। সেই মুহূর্তে সেই যুগে বসে তিনি পুরাণের কিছু বিখ্যাত নারী চরিত্রকে তুলে আনছেন এবং তাদের মুখে
বেশ কিছু ব্যক্তিত্বপূর্ণ সংলাপ রাখছেন, তাদের মনোভাবনা প্রকাশ তারা অকুণ্ঠভাবে করছে, এই একটা অবস্থা আমরা বীরাঙ্গনাতে পাচ্ছি। সুতরাং আমাদের এদিক থেকে মনে হচ্ছে বীরাঙ্গনা বলতে তিনি যেন এই ধরনের রমণীদের বুঝিয়েছেন, বীরত্ব যদি বলতে হয় সেই দিক দিয়ে, যারা কিনা অত্যন্ত সপ্রতিভ, অত্যন্ত স্মার্ট এবং নিজের কথা নিজেই তারা প্রকাশ করছেন। কেউ একটু লজ্জা সংকুচিত হৃদয়, কিংবা কেউ একটু বীরাবনত, কিন্তু আবার কেউ একটু ঔদ্ধত্য প্রকাশ করেই হয়তো করেছেন, যেমন জনার পত্রিকা। কিন্তু জনার পত্রিকাটার কথা আবার আসছে অন্য কারণে। জনার পত্রিকাতে একমাত্র আমরা পাচ্ছি যে উনি তার স্বামীর উদ্দেশ্যে, নীলোধ্বজের প্রতি যে লিখছেন, উনি তার স্বামীর উদ্দেশ্যে লিখছেন, কিন্তু সেখানে স্বামীর প্রতি কোনো ধরনের প্রেম নিবেদনে নেই, বরং স্বামী কর্তব্য, রাজার কর্তব্য, সেটাই তিনি তুলে ধরেছেন। সেটা সম্পূর্ণ অন্য ধরনের একটা পত্রিকা। এবার আসা যাক যে এই পত্রিকার ধ্যান ধারণাটা বা এইভাবে লেখার ধ্যান ধারণাটা কিভাবে কবির মাথায় এলো। এখন প্রসিদ্ধ রোমান কবি পাবলিয়াস ওভিডিয়াস নাসো তিনি হেরোইডাস বলে একটা কাব্য লিখেছিলেন। তিনি আগেই মেটামরফোসিস বলে একটি গ্রন্থ রচনা করেন এবং সেটা সেদিনকার যুগ মানুষে খুব আলোড়ন তুলেছিল, খুব তিনি জনপ্রিয় হয়েছিলেন। আর পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত, ইংরেজি ভাষায় দক্ষ, ইংরেজি সাহিত্য মানে সাহিত্যের প্রবল অনুরাগী মাইকেলের সেটা চোখ এড়ায়নি। মাইকেল সেটা পড়েছেন, জেনেছেন। এবার তারই মানে ওই ওভিডিয়াস নাসো, তাকে সংক্ষেপে ওভিড বলেও উল্লেখ করা হয়। তা ওভিডেরই তিনি হেরোইডাস কাব্যটি অনুসরণ করে এখানে লেখেন। ওভিডের কাব্যে আমরা 21টা পত্র পাই, কিন্তু সেখানেও সেই পৌরাণিক নারী চরিত্রকেই তুলে আনা হয়েছে। তবে অনেক ক্ষেত্রে একটু পার্থক্যও আছে। যেমন হেরোইডাসের ওভিড একটু কিছু ছিলেন, ওভিড একটু ওই আদিরসাত্মক রচনায় লিখেছেন। আর কিন্তু মধুসূদন মানে অত্যন্ত দক্ষতার সঙ্গে সেই দিকে একেবারেই হাঁটেননি। এমনকি শকুন্তলার পত্রিকাতেও তার নেই। শকুন্তলার ওই মানে গান্ধর্ব বিবাহ বা শকুন্তলার দুঃসন্তের প্রতি প্রেম নিবেদনে আমরা অত্যন্ত আদর্শ সতীসাধ্যের রমণীর একেবারে সীমায়িত যে প্রেম ভাবনা, একটা বিশেষ পেরিফেরিতে, বিশেষ পরিধির মধ্যেই তা আবদ্ধ, সেইভাবেই পাচ্ছি। কোনোভাবেই সেই গণ্ডি পেরিয়ে গিয়ে বিদ্রোহ করেছেন বা কোনোভাবে মানে কামোত্তেজনাপূর্ণ কিছু লিখেছেন বা প্রকাশ করেছেন, এমন নয়। কিন্তু ওভিডের এই বিষয়টা যে পুরাণের নারী চরিত্রকে তুলে এনে তাদের মুখে কথা বসানো, এই বিষয়টা ওনার ভালো লেগেছিল এবং মনে হয় ভালো লেগেছিল, বোঝাই যাচ্ছে। এবং সেই কারণে তিনি সেটাকেই সামনে রেখে, সেটাকেই পথ হিসাবে রেখে তিনি সেই পথে হাঁটলেন। কিন্তু তার রথটা সম্পূর্ণ অন্য, তার নিজস্ব, এবং তার ফলে রথ যেহেতু সম্পূর্ণ অন্য, রথী যেহেতু তিনি, এবং তিনি যেহেতু একেবারে অন্য দৃষ্টিভঙ্গি দিয়ে নিয়ে আসছেন সেই নারী চরিত্রদের, ফলে এটি ওভিডের কাব্য হয়নি বা তার কাব্যের পুরো অনুকরণ হয়নি। এটা সম্পূর্ণ মধুসূদনের নিজস্ব সৃষ্টিই বলা যায়। তা এবার আসি কাব্য পাঠে। যে কোনো কাব্য পড়ার সময় বা কাউকে পড়ানোর সময় আমার মনে অনেক ক্ষেত্রে সমালোচিত আমি হয়েছি যে আমি কেন প্রত্যেকটা পংক্তি ধরে পড়াই, প্রত্যেকটা পংক্তির মানে ধরে পড়াই। হ্যাঁ, উপন্যাস, ছোটো গল্পের ক্ষেত্রে হয়তো সবসময় সম্ভব হয় না, তাও বিশেষ বিশেষ অংশ যেখানে সেই চরিত্র বা সেই গল্প রস বা সেই মানে ক্লাইম্যাক্স বা সেই অংশগুলো বা খুব লেখকের কৃতিত্ব যেখানে প্রকাশিত হচ্ছে, সেই অংশগুলো আমি কিন্তু পড়েছি ক্লাসে যখন পড়িয়েছি। এই জন্য আমি আবার এই কাব্য পাঠের ক্ষেত্রে আমি পংক্তি ধরে পড়াই বলে অনেক সময় অনেকে বলেছেন। কিন্তু আমার মনে হয় উচ্চস্তরের যত উচ্চস্তরের পড়াশোনাই হোক না কেন বা ছাত্র ছাত্রী উঁচু ক্লাসে যতই উঠুক না কেন, তাকে কিন্তু আগে শব্দগুলোর মানে তো জানতে হবে, বুঝতে হবে, তারপরে তার ব্যাখ্যা করতে হবে। আমি একটা ভাষা ওপর থেকে বলে গেলাম, তারা মনে করলো, তারা অনেক ক্ষেত্রে অর্থটা ধরতে পারলো না, বা অনেক ক্ষেত্রে আক্ষরিক অর্থটাও চাই, আবার আক্ষরিক অর্থ পেরিয়ে তার তাৎপর্য বা তার ভাব সেটা কত রকম হতে পারে সেটাও দেখানোটা সুবিধা হয় আমার মনে, আক্ষরিক অর্থটা যদি বলা যায়। যাই হোক, প্রথম স্বর্গ, দুঃসন্তের প্রতি শকুন্তলা। আরও আগে একটা কথা বলে নিই যে এই বীরাঙ্গনা কাব্যটি সেই যুগের আর একজন প্রতিবাদী পুরুষ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর,
যিনি মাইকেল মধুসূদনের একেবারে মানে খুব কাছের মানুষ ছিলেন। মাইকেল মধুসূদন এই বড় মাপের মানুষটির মনের পরিচয় পেয়েছেন, ঔদার্যের পরিচয় পেয়েছেন, একেবারে মানে স্নেহ ভালোবাসা, একেবারে মায়ের মতোই ভালোবাসা তিনি পেয়েছেন। বিদেশে যখন তিনি অসহায় তখন অর্থ সাহায্য করেছেন বিদ্যাসাগর। খুবই খুবই কাছের মানুষ ছিলেন বিদ্যাসাগর মধুসূদনের। তাই মধুসূদনের হয়তো মনে হয়েছিল সেই যুগের বিধবা বিবাহ আন্দোলনকারী একেবারে মানে প্রতিবাদী একটা চরিত্র, তাকেই এই ক্ষেত্রে তিনি মনে করেছিলেন এই গ্রন্থটি তাকেই উৎসর্গ করা সঠিক হবে, এবং তিনি তা করেছিলেন। এই বীরাঙ্গনাটা তিনি তাকে উৎসর্গ করেছিলেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিন্তু শকুন্তলা নামে একটি গদ্য রচনা করেছেন, যেটা ওই সংস্কৃত অভিজ্ঞা শকুন্তলম থেকেই পুরো নেওয়া, সেটাকে অবলম্বন করেই তিনি করেছিলেন। প্রথম স্বর্গ, দুষ্যন্তের প্রতি শকুন্তলা। এখানে শুরুতে শকুন্তলার কাহিনী একটু বলে দেওয়া আছে। শকুন্তলা বিশ্বামিত্রের ঔরসে ও মেনকা নাম্নী অপ্সরার গর্ভে জন্মগ্রহণ করিয়া জনক জননী কর্তৃক শৈশবাবস্থায় পরিত্যক্ত হওয়াতে কর্ণমুনি তাকে প্রতিপালন করেন। একদা মুনিবরের অনুপস্থিতিতে রাজা দুষ্যন্ত মৃগয়া প্রসঙ্গে তাহার আশ্রমে প্রবেশ করিলে শকুন্তলা রাজ অতিথির যথাবিধি অতিথি সৎকার সম্পন্ন করিয়াছিলেন। রাজা দুষ্যন্ত শকুন্তলার অসাধারণ রূপ লাবণ্যে বিমোহিত হইয়া এবং তিনি যে ক্ষত্র কুলোদ্ভবা এই কথা শুনিয়া তাহার প্রতি প্রেমাসক্ত হন। পরে রাজা তাহাকে গুপ্তভাবে গান্ধর্ব বিধানে পরিণয় করিয়া স্বদেশে প্রত্যাগমন করেন। এই গান্ধর্ব বিয়ের ব্যাপারটা হচ্ছে একেবারেই প্রেমিকা গোপনেই এটা করে থাকতো, বা নিজেরা নিজ সিদ্ধান্তে এই বিবাহ করা যায়, করে থাকতো, এবং এতে যে অভিভাবক অভিভাবিকার অনুমতির প্রয়োজন আছে সেটা নয়, অনুমতি ছাড়াই তারা এটা করতো। এই জন্যই এটা গান্ধর্ব বিবাহ, গান্ধর্ব বিধানে এরকম বিবাহ আছে, গন্ধর্বরা এইভাবে বিবাহ করে থাকতো। রাজা দুষ্যন্ত স্বরাজ্যে গমনান্তর মানে যাওয়ার পরে শকুন্তলার কোনো তত্ত্বাবধান না করাতে, মানে খোঁজ খবর না নেওয়াতে শকুন্তলার রাজ সমীপে এই নিম্নলিখিত পত্রিকাখানি প্রেরণ করিয়াছিলেন। এমনিতে আমরা অনেক ছবিতে দেখি, অনেক চিত্র আছে বিখ্যাত, যে শকুন্তলা বসে বসে পত্র লিখছেন বা শুয়ে আতশোয়া হয়ে, অনেক ছবি এরম আছে। এটা কিন্তু অভিজ্ঞান শকুন্তলাও আছে, শকুন্তলামেও আছে। এইরকম ভাবে উনি পত্র রচনা করেছিলেন তার স্বামীর উদ্দেশ্যে। এখানে যেন সেই পত্রটাকেই তুলে আনা হচ্ছে। বন নিবাসিনী দাসী নমে রাজপদে রাজেন্দ্র, যদিও তুমি ভুলিয়াছ তারে, ভুলিতে তোমারে কভু পারে কি অভাগী। হায় আশা মদে মত্ত আমি পাগলিনী। আশারূপ মদ, সেই মদ আমাকে মোহিত করে রেখেছে, অর্থাৎ আশারূপ মদ, যে সেই একটা মদে মোহিত করে থাকা, অর্থাৎ সঠিকভাবে বাস্তবসম্মতভাবে তো রাজা আসছেন না, এবং সেই দুঃখটা ভুলে থাকার জন্য, আমরা জানি অনেকেই এটা বলে থাকে যে দুঃখ ভুলে থাকার জন্য তারা মদ পান করে, সেইভাবেই নিয়ে অর্থটা ধরে নেওয়া যাক। ধরে নিয়ে এখানে আশাটাই যেন তার মদ, আশারূপ মদ, সেই মদে তিনি মত্ত, তিনি পাগল হয়েছেন। হেরি যদি ধুলা রাশি হেনাথ আকাশে, ঠিক যেন এইখানে কথাগুলো দেখবেন একটু শ্রীরাধিকার মতো হয়ে যাচ্ছে। শ্রীরাধিকা যেমন যেখানে সেখানে নীল রং দেখতেন, সেখানেই মনে করতেন শ্রীকৃষ্ণ, ঠিক সেই রকম। হেরি যদি ধুলা রাশি হেনাথ আকাশে, পবন শনন যদি শুনি দূর বনে। হাওয়ার আওয়াজ দূর বন থেকে যদি শোনা যায়, অমনি চমকি ভাবে মদকল করি, বিবিধ রতন অঙ্গে পশিছে আশ্রমে। করি অর্থাৎ হস্তি, সে সারা মানে রাজহস্তি, তার মানে রাজা তার পিঠে চড়ে আসছেন, ও সেটা মনে করছে, শকুন্তলা সেটা কল্পনায় ভাবছে। মদকল করি বিবিধ রতন অঙ্গে পশিছে আশ্রমে, প্রবেশ করছে আশ্রমে। পদাতিক বাজিরাজি অশ্বরাজি, সুরথ সারথি কিঙ্কর কিঙ্করী সহ, দাস দাসী সহ। আশার ছলনে প্রিয়ম্বদা অনসুয়া ডাকি সখীদয়। এইরকম একটা আশা, এইরকম একটা আশারূপ মদ, এইরকম একটা ঘোর, মায়ার ঘোর, মোহর ঘোর, স্বপ্নের ঘোর, এর মধ্যে আমার যেন অনুভূতি হচ্ছে, শকুন্তলা বলছেন যে রাজা আসছেন, রাজা তুমি আসছো, তোমার রাজহস্তি যেন আসছে, দাস দাসী সহ তুমি আসছো, এবং সেই কথা যেন আমি আমার সখীদেরকে জানাচ্ছি।
আশার ছলনে প্রিয়ম্বদা অনুসুয়া ডাকি সখীদয়ে, কহি হ্যাদে দেখ সই, এতদিনে আজি স্মরিলালো প্রাণেশ্বরে তার দাসীরে। এতদিনে বুঝি এই তার ভৃত্য রমণীকে তার মনে পড়ল। ওই দেখ ধুলা রাশি উঠেছে গগনে, ওই শোন কোলাহল পুরবাসী যত, নগরবাসী যত, আসিছে লইতে মোরে নাথের আদেশে। হয়তো রাজা আসেননি, রাজহস্তি এসেছে এবং রাজ্যের পুরবাসী নগরবাসী তারা এসেছেন আমাকে নিয়ে যেতে। কেননা নাথের আদেশে। নাথ যেহেতু তিনি শকুন্তলার প্রভু স্বামী, সেহেতু তিনি তাকে নাথ বলে সম্বোধন করছেন, করে বলছেন তার আদেশে তাকে নিতে এসেছেন। নীরবে ধরিয়া গলা কাঁদে প্রিয়ংবদা, কাঁদে অনসুয়া সই বিলাপী বিষাদে। তারা দেখছে যে এটা সত্যি নয়, তাই তারা সখীর গলা ধরে কাঁদছে। তারা তো জানে এর আগের ঘটনাটি। দুষ্যন্ত শকুন্তলাকে বিয়ে করে ফিরে গেছেন। শকুন্তলা দুষ্যন্তের চিন্তায় পাগল এবং মগ্ন। দুর্বাসা এসেছেন, শকুন্তলা দেখেও দেখতে পাচ্ছে না, কারণ শকুন্তলার দৃষ্টি শূন্য দৃষ্টি। শকুন্তলা তখন দুষ্যন্তের চিন্তায় বিভোর। দুর্বাসা বলছেন ওই রকম রাগী মুনি, তিনি বলছেন অহম ভো, আমি এখানে এসেছি। কিন্তু তিনি নিরুত্তর। শকুন্তলা কিছুই বলছেন না, কোনো উত্তর দিচ্ছেন না। সেই সময় তিনি রেগে শকুন্তলাকে অভিশাপ দিয়েছিলেন যে যার চিন্তা তুমি করছো সে তোমাকে ভুলে যাবে চিরতরে, তোমাকে মনেই রাখবে না। এবং সেই মুহূর্তে অনসূয়া প্রিয়ঙ্বদা সেখানে উপস্থিত হয়ে দুর্বাসাকে ওইরকম ক্রোধোন্মত্ত অবস্থায় অভিশাপ দিতে দেখে তারা পায়ে পড়ে যায়। তারা তাদের সখীর হয়ে ক্ষমা চায় এবং বলতে থাকে যে দয়া করে একে আশীর্বাদ দিয়ে যান, একে আশীর্বাদ করে যান, এই অভিশাপ আপনি তুলে নিন। তখন দুর্বাসা বলেন যে হ্যাঁ, এর উপায়ও আছে। কোনো স্মারক চিহ্ন যদি দেখাতে পারে শকুন্তলা, তাহলে রাজার সব কথা মনে পড়ে যাবে। তখন অনসূয়া প্রিয়ঙ্বদা নিরস্ত হয়, স্তব্ধ হয়, শান্ত হয়, কারণ তাদের মনে পড়ে যে শকুন্তলাকে দুষ্যন্ত একটা অঙ্গুরীয় দিয়ে গেছিলেন, সেই অঙ্গুরীয়টা কিন্তু শকুন্তলার সঙ্গে আছে। সুতরাং তারা নির্ভর হন। ঋষি চলে যান। এইবারে সেই কথাটা কিন্তু তারা পতিবিরহে দুঃখী, এই রকম মানে একেবারে বলতে গেলে একেবারে মানে অবসন্ন হৃদয়, বিবশ শরীর সখীকে তারা বলতে পারেননি, জানাতে পারেননি যে এর ওপরও একটা বড় অভিশাপ তার আছে। স্বামী তো চলে গেছেনি, এর ওপরও একটা অভিশাপ তার আছে। যাই ফিরে আসি আবার শকুন্তলার কথায়। দ্রুতগতি ধাই আমি সেই নিকুঞ্জ বনে, যথায় হে মহিনাথ এ পৃথিবীপতি, পুজিনু প্রথমে পদযুগ। সেখানে গিয়ে আমি তার পদযুগ প্রথমে, তোমার পদযুগ প্রথমে পূজা করব। চারিদিকে চাহি ব্যগ্রভাবে, চারদিকে ব্যগ্রভাবে তাকাচ্ছে, কিন্তু কোথাও তুমি নেই। দেখি প্রফুল্লিত ফুল মুকুলিত ললতা, দেখছি লতায় মুকুল ধরেছে, পুষ্পরা একেবারে হাস্যোজ্জ্বল, ফুল হাসিতে প্রফুল্ল চিত্ত হয়ে ফুটে আছে। অর্থাৎ সর্বত্রই তিনি আনন্দের স্রোত পরিবাহিত হতে দেখছেন, আর তার ততই মর্মপীড়া তাকে দহন করছে, কারণ তিনি তো অসুখী। চারপাশে সুখের চিহ্ন তাকে তখন জ্বালা দিচ্ছে। শুনি কোকিলের গীত, অলির গুঞ্জর, স্রোতনাদ, স্রোতের আওয়াজ, মরমরে পাতাকুল নাচি, কুহরে ককপথ পায়রারা ডাকছে, সুখে বৃক্ষ শাকে বসে, প্রেমালাপে কপতির মুখে মুখ দিয়া, সুধি গঞ্জি ফুলপুঞ্জে, রে নিকুঞ্জ শোভা কি সাদে হাসিস তোরা, নিকুঞ্জের শোভা হে ফুলের দল, তোরা হাসছিস কিরাম করে। এই বলে আমি শুধু জিজ্ঞাসা করি, গঞ্জনা দিই, তাদেরকে আমি
যন্ত্রণা দিয়ে বিধে বিধেই কথাগুলো বলছি, গঞ্জনা দিতে দিতেই বলছি। কেন সমীরণে বিতরিস আজি হেথা পরিমল সুধা, এমন অমৃত সুধা, পুষ্প সুধা, পুষ্পের যে মধু, সেইটা কেন তোরা বাতাসে ছড়িয়ে দিস। ওহি পিকে, মানে পিকো মানে হচ্ছে কোকোকিল, তাকে বলি কেন তুমি পিককুলপতি এই সরলহরী আজি বরিশ হয়ে বনে, এখন তুমি এই আমার দুঃখের দিনে, আমার বিরহের মুহূর্তে এত ডাকছো কেন। বসন্ত মিলনের ঋতু, তোমাকে দেখলে তো বসন্তের কথা মনে হয়, মদনের কথা মনে হয়, মিলনের কথা মনে হয়, আর শকুন্তলা তো বিরহের জ্বালায় জ্বলছেন। কে করে আনন্দ ধ্বনি নিরানন্দ কালে, এখন তো বলেই দিলেন যে দুঃখের মুহূর্তে কে আনন্দ ধ্বনি করে। মদনের দাস মধু, মদন হচ্ছেন প্রেমের দেবতা, মদনের দাস মধু, মধু হচ্ছে বসন্ত ঋতু। মধুর অধীনে তুমি, তুমি মধুর অধীনে, হে কোকোকিল তুমি কিন্তু, হে পিককুলপতি তুমি কিন্তু মধুর অধীন। সে মদন মোহে যার রূপগুণে, কি সুখে গা হয়ে তুমি তাহার বিরহে। সেই মদনকে যিনি মোহিত করেন, কে না রাজা দুষ্যন্ত, তার এমন রূপ যে তাকে, মানে তিনি মদনকেও মোহিত করেন। সেই লোকটাই যখন, সেই মানুষটি যখন এখানে নেই, তাহলে তুমি কি সুখে গা হয়ে তুমি তাহার বিরহে, তাহার বিরহে, তার বিরহে তুমি গান গাইছো। অলির গুঞ্জর শুনি ভাবি, মৃদু স্বরে কাঁদিছেন বনদেবী দুঃখিনীর দুঃখে। অলির গুনগুন গুনগুন শব্দ শুনে যেন দুঃখে কেউ গোবড়াচ্ছে, আমি মনে হয় যেন বনের দেবী এই শকুন্তলার দুঃখে তিনিও যেন তার সঙ্গে আছেন, তার সঙ্গে অশ্রু বিসর্জন করছেন। শুনি স্রোতনাদ ভাবি গম্ভীর নিনাদে নিন্দেছেন বনদেব তোমায় নিমনি। আমি এই স্রোতের শব্দ, এই নদীর কলতান শুনে আমার মনে হচ্ছে যেন বনদেব, বনের দেবতা যিনি, তিনি যেন নৃমণি, নৃমণি মানে হচ্ছে নরপতি শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ রাজা যিনি, তিনি নৃমণি। তাহলে শ্রেষ্ঠ রাজা তিনি, তিনি যেন মানে তোমাকে গঞ্জনা দিচ্ছেন বা তোমাকে মানে নিন্দা করছেন। এইটা ভেবে বা জেনে কাঁপি ভয়ে পাছে তিনি সাপ দেন রোষে। অর্থাৎ এতটাই তুমি ক্রোধোন্মত্ত করে তুলেছ ওই বনদেবকে যে তিনি যদি তোমাকে অভিশাপ দিয়ে বসেন, আমি সেই ভয়ে ভীত হচ্ছি। কহি পত্রে শোন পত্র সরস দেখিলে তোরে, সমীরণ আসি নাচে তোরে লয়ে প্রেমামদে। এইবার উনি নিজের কথায় আসছেন যে এই যে প্রকৃতিও কিন্তু একসময় তার সৌন্দর্য হারায়, গাছের পাতাও একসময় ঝরে যায়। যে বাতাস একসময় গাছের সজীব পাতাকে আন্দোলিত করে, সেই পাতাকেই কিন্তু একসময় শুকিয়ে গেলে সেই বাতাসই ঝরিয়ে দেয়। এখানে যেন সেই বাতাসের সঙ্গে রাজা দুষ্যন্তের তুলনা করছেন শকুন্তলা। শোন পত্র সরস দেখিলে তোরে, সমীরণ আসি নাচে তোরে লয়ে প্রেমামদে। কিন্তু যবে সুখাইস কালে তুই, ঘৃণা করি তোরে তারা এসে দূরে। তেমতি দাসী রে কি রে ত্যাজিলা নৃপতি, তাকে কি নৃপতি ত্যাগ করলেন। মুদি পোড়া আখি বসি রসালের তলে, আম গাছের নিচে বসে আছি আমি চোখ বুজে। ভ্রান্তি মদে মাতি ভাবি যাইব সত্তরে পাদপদ্মে, ওই পদ্মের কাছে আমি, তোমার চরণ কমলের কাছেই আমি চলে যাব, সেটা ভাবি বসে বসে। তাতে হিয়া দুরু দুরু করি শুনি যদি পদশব্দ, পায়ের আওয়াজ পেলেই মনে করি কেউ আসছে, হয়তো তুমি। উল্লাসে উন্মিলি নয়ন বিষাদে কাঁদি হেরি কুরঙ্গিরে। দেখি যে হরিণ শিশুকে আমি এক সময় আলোড়ন করেছিলাম, সে এসে গুটি গুটি পায়ে আমার কাছে দাঁড়াচ্ছে, তুমি নয়। তখন আবার চোখে জল আসে। ডাকি উচ্চে অলিরাজে, না গালি দিয়া দূর তারে করি করাঘাতে। তাকে, যাকে আমি একসময় এত স্নেহ করেছিলাম, তাকে এখন তুমি যেহেতু আসছো না, আমি যেহেতু আনন্দিত নই তোমার বিরহে, সেহেতু আমি তাকে দূর করে দিলাম। ডাকি উচ্চে অলিরাজে, অলিকে আমি ডাকলাম। ভ্রমর যখন এক সময় এরম গল্প কাহিনীতে আছে, শকুন্তলা যখন অরণ্যে বিচরণ করছিলেন, তপবনে বিচরণ করছিলেন, দুষ্যন্ত পাতার আড়াল থেকে তাকে প্রথম দেখছিলেন।
সেই সময় একটি ভ্রমর এসে শকুন্তলার পুষ্পতুল্য ওষ্ঠে বারবার বসছিল এবং সেটা দেখে তিনি তরবারির এক কোপে তাকে হত্যা করেছিলেন, সেই ভ্রমরকে। এবার সেটা তার মানে এই মুহূর্তে শকুন্তলা সেটা মনে হলো যে অন্তত আবার তাহলে আসুক আমাকে আক্রমণ করতে, ভ্রমর অলিরাজ আবার আসুক আমাকে আক্রমণ করতে, এবং তাহলে তো তুমি আবার আসবে তাকে হত্যা করতে। এখন মানে ভুল বকতে বকতে ভ্রমে চলে যেতে যেতে কি বলছে শকুন্তলা, ডাকি উঠছে অলিরাজে, কহি ফুল শখে শিলিমুখ, শিলিমুখ মানে ভ্রমরী, আসি তুমি আক্রম গুঞ্জরি, আসি তুমি আক্রম গুঞ্জরি এ পোড়া অধর্পণ, রক্ষিতে দাসীরে সহসা দিবেন দেখা পুরুকুলনিধি। পুরুবংশীয় শ্রেষ্ঠ পুরুষ পুরুকুলনিধি তিনি আসবেন আমাকে রক্ষা করতে আবার। কিন্তু বৃথা ডাকি কান্ত, কি লোভে ধাইবে আর মধুলোভী অলি, এ মুখ নিরকি, কারণ এই মুখের তো আর সেই সৌন্দর্য নেই, শকুন্তলার অধরে তো আর সেই রস নেই যে সেটা পান করতে অলিরাজ আসবে। কিন্তু বৃথা ডাকি কান্ত, কি লোভে ধাইবে আর মধুলোভী অলি, এ মুখ নিরখি, শুকাইলে ফুল কবে কে আদরে তারে, কাঁদিয়া প্রবেশী প্রভু সে লতা মণ্ডপে, যথায় ভাবিয়া দেখো পরে যদি মনে নরেন্দ্র, যথায় বসি প্রেম কুতূহলে লিখিল কমল দলে গীতিকা অভাগী। যে লতা বিতানে কুঞ্জে বসে প্রেমের কৌতূহল, প্রেম সম্পর্কে কৌতূহল বশত পদ্মে গান লিখেছিল এই অভাগী। যথায় সহসা তুমি, যেথায় সহসা তুমি প্রবেশী জুড়ালে বিষম বিরহ জ্বালা, এবং সেখানেই গান্ধর্ব মতে তাদের বিবাহ ও মিলন। পদ্মপর্ণ নিয়া কত কি যে লিখি নিত্য কবতা কেমনে, পদ্মের পাতায় উনি লিখছেন পত্র, সেটাই বলছেন যে উনি আর কি লিখবেন, আর কোন কোন ঘটনা উনি লিখবেন। প্রভু প্রভঞ্জনে মানে বাতাসকে, পবনদেবকে, প্রভু প্রভঞ্জনে কহি কৃতাঞ্জলি পটে, হাত অঞ্জলি মুদ্রায় বদ্ধ করে আমি বলছি, উড়াই লেখন মোর, এই যে লেখনটা আমি লিখছি এটাকে তুমি উড়িয়ে নিয়ে যাও, মোর বায়ুকুল রাজা ফেলো রাজ পদতলে, যথা রাজালয়ে বিরাজেন রাজা সনে রাজকুলমণি, সম্মধি কুরঙ্গে কভু কহি শূন্য মনে। তারপর যে হরিণ শিশুকে উনি তাড়িয়ে দিয়েছিলেন তাকে ডেকেই আবার বলছেন সম্বোধন করে, মনোরথ গতি তোরে দিয়াছেন বিধি কুরঙ্গ, তুই তো সর্বশ্রেষ্ঠ গতি, তুই তো খুব দ্রুত পৌঁছতে পারবি, মনোরথ গতি মনের ইচ্ছায় তোর যাওয়া, সুতরাং তুই যা, লেখন লয়ে যা চলি সত্তরে যতায় জীবিত নাথ, যেখানে আমার স্বামী জীবিত আছেন সেখানে যা। হায় মরি আমি বিরহে, আমি যে এখানে মরে যাচ্ছি উনি তো বেঁচে আছেন, শৈশবে তোরে পালিনু যতনে, বাঁচারে পোড়া প্রাণ আজি কৃপা করি, আর যে কি কৈকারে কি কাজ কহিয়া নরেশ্বর, ভাবি দেখো পরে যদি মনে, অনসুয়া প্রিয়ঙ্গদা সখীদয় বিনা নাহি জন জানে, হায় এ বিজন বনে অভাগীর দুঃখ কথা, এ দুজন যদি আসে কাছে মুছিয়া কি অমনি, কেননা বিবসা দেখিলে মোড়ে রসে ঋষিবালা, ওরা রেগে যায়, ওরা বলে চোখের জল ফেলো না, তখন আমি তাড়াতাড়ি ওদের দেখলে চোখের জল মুছি, নিন্দে তোমা হে নরেন্দ্র মন্দ কথা কয়, সবাই তো শকুন্তলা চোখের জল ফেললে দুষ্যন্তকেই কারণ মনে করে তাকেই নিন্দামন্দ করছে, যেটা সহ্য আবার উনি করতে পারছেন না। বজ্র সম অপবাদ বাজে পোড়া বুকে, ফাটি অন্তরিত রাগে বাক্য নহি ফটে, আর আর স্থল যত কাঁদিয়া কাঁদিয়া ভ্রমি সে সকল স্থলে, যেখানে যেখানে তোমার সাথে ঘুরেছি, যেখানে যেখানে তোমার সাথে মিলিত হয়েছি সেই সব স্থলে ঘুরে বেড়াই, সে তরুর দলে গন্ধর্ব বিবাহ ছলে ছলিলে দাসীরে, যে নিকুঞ্জে ফুলশয্যা সাজাইয়া সাধে সেবিল চরণ দাসী কানন বাসরে, কি ভাবো উদয় মনে, দেখো মনে ভাবি ধীমান যখন পশিসে নিকুঞ্জ ধামে, হে বিধাত এই কিরে ছিল তোর মনে, এই কিরে ফলে ফল প্রেম তরু শাখে, এই রূপে ভ্রমে নিত্য আমি অনাথিনী প্রাণনাথ, ভাগ্যে বৃদ্ধা গৌতমী তাপসী পিতৃশশা মানে পিতার ভগ্নী মানে পিসি, মন তার রত তপ জপে, তিনি যেহেতু জপ তপ নিয়ে ব্যস্ত আছেন আমার দিকে লক্ষ্য করতে পারছেন না, তাই তবু আমি বিরহ জ্বালা জানাতে পারছি, বলতে পারছি, প্রকাশ করতে পারছি।
তা না হলে সর্বনাশ অবশ্য হইতো এতদিনে। তা না হলে উনি যদি জানতে পারতেন তাহলে তো সর্বনাশ হয়ে যেত। নাহি স্বাদ বাঁধিতে কবরী ফুলরত্নে আর, খোপা আর বাঁধতে ইচ্ছা করে না ফুলে। দে মলিন বাকলে আবরি মলিন দেহ, মলিন বলকল করি মলিন দেহ সেটাতেই আবৃত করি। নাহি অন্যের রুচি খাই না, না জানি কি কহি কারে হায় শূন্য মনে। বিষাদে নিঃশ্বাস ছাড়ি পড়ি ভূমিতলে, হারাই সতত জ্ঞান। চেতন পাইয়া মিলি যবে আঁখি দেখি তোমার সম্মুখে। তার মানে তখনও তিনি অচেতনই আছেন। চেতন পেয়ে সামনে যদি তাকেই দেখেন তাহলে তো তিনি অচেতনই আছেন, ঘোরে আছেন। অমনি পশারি বাহু ধাই ধরিবারে পদযুগ, অমনি হাত প্রসার করে তোমার পা ধরতে যাই। না পাইয়া কাঁদি হারবে, কে কবে কি পাপে সহি হেন বিড়ম্বনা, কি পাপে পীড়নে বিধি সুধিব তা কারে। দয়া করি কভু যদি বিরাম দায়নি নিদ্রার সুকোমল কোলে দেন স্থান মোড়ে, কত যে স্বপন দেখি কব তা কেমনে। সারাদিন জেগে থাকা কালেও ঘোরে থাকি, যখন ঘোর কাটে বিরহ জ্বালায় জ্বলি। যখন নিদ্রা দেবী আমার প্রতি দয়াবতী হয়ে আমাকে তার কোলে আশ্রয় দেন, তখনও আমি স্বপ্নে তোমাকেই দেখি। স্বর্ণরত্ন সংঘটিত দেখি অট্টালিকা, দ্বিরদ রদ নির্মিত। দ্বিরদ মানে হস্তি, রদ মানে দাঁত, হাতির দাঁত। তার হস্তির দাঁতে তৈরি দুয়ারে 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 দ্বিরদ, হস্তির দাঁতে তৈরি দুয়ারে দুয়ারি মানে প্রহরী হয়ে রয়েছে দ্বিরদ, হাতি হস্তি। সুবর্ণাসন দেখি স্থানে স্থানে, ফুলশয্যা বিদ্যাধরী গঞ্জিনী কিঙ্করী। তোমার যে দাসী তারাও যেন বিদ্যাধরী রূপকেও গঞ্জনা দেয়। কেহ গায়, তাদের গুণকেও দেয়। বিদ্যাধরীরা গানও গাইতে পারে, না নাচতেও পারে। কেহ গায়, কেহ নাচে। যোগায় আনিয়া বিবিধ ভূষণ কেহ, কেহ উপাদেয় রাজভোগ। দেখি মুক্তামণি রাশি রাশি অলকা সদনে যেন, শুনি বিনাধ্বনি গন্ধা মদে মাতে মনো নন্দন কারণে। শুনেছি এ কথা না, তা তো কর্ণ মুখে। পিতা কর্ণের মুখে আমি শুনেছিলাম নন্দন কাননে এইরকম গান বাজনা হয়ে থাকে। সেটা যেন তোমার রাজপ্রাসাদে হচ্ছে, আমি দেখতে পাচ্ছি মনস্টকে। নন্দন কাননান্তরে বসন্তে যেমনি, সেখানে যেমন বসন্তোৎসব হয় স্বর্গের উদ্যানে। তোমায় নিমনি দেখি স্বর্ণ সিংহাসনে, শিরোপরি রাজছত্র রাজদণ্ড হাতে মণ্ডিত অমূল্য রত্নে। শশা গড়া ধরা, অর্থাৎ ধরা মানে পৃথিবী, সাগরা অর্থাৎ সাগর যুক্তা, অর্থাৎ শুধুমাত্র স্থলভাগ নয় জলভাগেরও তুমি অধীশ্বর। শশা ধরা রাজকর করে নত রাজীব চরণে। তোমার ওই পাদপদ্মে যেন সেটা সেই পৃথিবী নত। কত যে জাগিয়া কাঁদি কব তা কাহারে, জেগে আবার কাঁদতে থাকি, কারণ সেই স্বপ্নই থেকে যায়। জানে দাসী হে নরেন্দ্র দেবেন্দ্র সদৃশ ঐশ্বর্য মহিমাতব। স্বর্গের ইন্দ্রের মতো তোমার ঐশ্বর্য, তোমার মহিমা। অতুল জগতে কুল মান ধনে তুমি রাজকুলপতি, কিন্তু নাহি লোভে দাসী বিভব। তার ঐশ্বর্যের প্রয়োজন নেই, শকুন্তলার ঐশ্বর্যের প্রয়োজন নেই। সেবিবে দাসী ভাবে পা দুখানি, শুধু তোমার পা দুটো পেলেই হবে, সেটাই আমি দাসী হিসাবে তোমার পায়ের তলায় বসে তোমার সেবা করতে চাই। শকুন্তলা আশ্রম গ্রহীতা, আশ্রমেই তার বেড়ে ওঠা এবং তিনি কর্ণের পালিত কন্যা। তার জন্মটা রহস্যাবৃত। বিশ্বামিত্রের ঔরসে মেনকার, স্বর্গের অপ্সরা মেনকার গর্ভে তার জন্ম, এবং তিনি কিন্তু জন্মেও মানে অত্যন্ত বিখ্যাত মানুষের অংশ নিয়ে তিনি এসেছেন পৃথিবীতে, কিন্তু সেটা তো গুপ্ত এবং তিনি তার পরিচয় জানেন না। তিনি আশ্রমে নিরীহ আর পাঁচটা আশ্রমের পশু প্রাণীদের মতোই সহজ সারল্য নিয়ে তিনি বেড়ে উঠেছেন। তিনি এইটুকু ছাড়া আর ভাবতে পারছেন না। এটাই তার কাছে বিরাট, যে রাজার পদে তিনি দাসী হয়ে থাকবেন। প্রয়োজনে রাজার অনেক স্ত্রী থাকেন তিনি জানেন, কিন্তু তিনি তার পায়ের কাছে দাসীরূপেই থাকতে চাইছেন। এই চির আশা না তে পোড়া হৃদয়ে, বননিবাসিনী আমি বাকল বসনা, ফল মূলাহারি নিত্য নিত্য কুশাসনে শয়ন। কি কাজ প্রভু রাজসোগ ভোগে। আমি তো অভ্যস্ত বলকল বসনে, আমি তো অভ্যস্ত ত্যাগে, সুতরাং আমার আর ওর বেশি চাই না। শকুন্তলা এর বেশি আর আশাই করছেন না। আকাশে করে কেলি লয়ে কলা ধরে রোহিণী, কলাধর মানে চন্দ্র,
তাকে নিয়ে তার স্ত্রী রোহিণী খেলা করছেন, তিনি তার পাশেই আছেন। কুমুদি তারে পূজে মর্ততলে, কিন্তু পদ্ম তাকে মর্তে বসেই সেই চাঁদকে পূজা করে। সে কিন্তু আকাশে ঠাঁই পায় না, চাঁদের পাশে রোহিণীই থাকে। দুষ্যন্তের পাশে নয়, তার অন্যান্য স্ত্রীরাই থাক, তিনি তার পায়েই থাকতে চান, শকুন্তলা তার পায়েই থাকতে চান কুমুদির মতো। কিঙ্করি করিয়া মোরে রাখো রাজপদে, দাসী করে রাখো আমাকে, চির অভাগিনী আমি, জনক জননী ত্যাজিলা শৈশবে মোরে, না জানি কি পাবে। পরান্নে বাঁচিল প্রাণ পরের লালনে, পরের পালনে, এ নব যৌবনে এবে তেজিলা কি তুমি প্রাণপতি, কেন কোন দোষে কহ কান্ত শুনি দাসী শকুন্তলা দোষীয় চরণ যোগে, এ মনে যে সুখপাকে ছিল বাসাবাদী, কেন ব্যাদবেশে আসি বধিলে তাহারে নরাধীপ। শুনিয়াছি রথিশ্রেষ্ঠ তুমি, বিখ্যাত ভারত ক্ষেত্রে ভীম বাহুবলে, তোমার বাহুবলে তুমি ভয়ঙ্কর। কি যশ লোভিলা কহ যশস্বী, বিনাশী অবলা কুলের বলা আমি সুখমম। তুমি অসীম শক্তিধর, তোমার যুদ্ধক্ষেত্র আলাদা, আমি তো তোমার যুদ্ধক্ষেত্রে তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে নেই, তাহলে তুমি আমার সুখটাকে কেন শেষ করে দিলে। আসিবেন তাত কর্ণ ফিরি যবে বনে, কি কব তাহারে নাথ কহ তা দাসীরে, নিন্দে অনসূয়া যবে মন্দ কথা কয়ে, অপবাদে প্রিয়ঙ্গদা তোমায়, কি বলে বুঝাবে দোহে দাসী কহ তা দাসীরে, কহ কি বলিয়া দে ভাই বুঝাইব এ পোড়া পরাণ আমার, আমি এ মিনতি পদে। বনচর নাথ না জানি কিরূপে, বনচর চরনাথ না জানি কিরূপে প্রবেশিবে রাজপুরে রাজসভাতলে, অর্থাৎ যে লোকটির মাধ্যমে উনি পত্রটা পাঠাচ্ছেন তিনি হচ্ছেন বনচর, এবং সেই বনে হেঁটে চলে বেড়ানো মানুষটা সে গিয়ে একটা ওই রকম ঐশ্বর্যপূর্ণ একটা রাজ্যের প্রবেশ করবে, তারপরে সে রাজপ্রাসাদে ঢুকবে, সে কি পারবে, সেটাও তিনি মনে করছেন, সেটা নিয়েও তিনি সন্দেহ প্রকাশ করছেন। কিন্তু মজ্জমান জন, কিন্তু যে জন ডুবছে, মজ্জমান ডুবে যাচ্ছে, শুনিয়াছি ধরে তৃণে, সে যদি খড়কুটো পায় সামনে সে তো তৃণও ধরে, সে তো ঘাসও ধরবে, যা পাবে সামনে সেটাই আশ্রয় করে। ঠিক তেমনই আমি এই বনচর যুবকটিকেই তোমার কাছে পাঠাচ্ছি, যে কিনা একেবারেই নাগরিক ছলাকলা তো জানেই না, সে ওইসব আদব কায়দাও হয়তো জানে না, তাকে কি রাজপ্রাসাদে ঢুকতে দেওয়া হবে আদৌ। জীবনের আশা হায় কেটা যে সহজে, এটাই মূল কথা বলা যায় শকুন্তলার এই পত্রের। তার মৃত্যু যেন সামনে, তবুও শেষ চেষ্টা করার মতো তিনি একটা চিঠি পাঠাচ্ছেন, যাতে মানে তাকে দুষ্যন্তের মনে পড়ে, কারণ যেহেতু তিনি জানেন না দুর্বাসাজি ইতিমধ্যে তাকে অভিশাপ দিয়ে রেখেছেন, এবং সেই কারণেই হয়তো রাজা ভুলে গেছেন। তাই তিনি বলছেন তার জীবনের আশাটা, এই কেউ কি সহজে জীবনের আশাটা ছাড়তে পারে? মৃত্যুর দ্বারে পৌঁছেও প্রতিটি মানুষই মনে করে সে বেঁচে থাকবে। ঠিক সেই কথাটাই, জীবনের এই পরম সত্যটাই এখানে বলেছেন শকুন্তলা। এখানে ঐতিহাসিক দিক থেকে যদি সত্যতা দেখতে হয়, তাহলে ধারণা এটাই হয় দুর্বাসা মুনি অভিশাপ দিয়েছিলেন ঠিকই, কিংবা ওটা কাহিনীও হতে পারে। বাস্তবে তো এই ধরনের প্রেমের ক্ষেত্রে রাজারা ভুলে যেতে চান, এবং তারা স্বেচ্ছায় ভুলে যান। কিন্তু একটা গল্প কথার মোড়কে যদি সেটা ঢেকে রাখা যায়, যেমন দুর্বাসার গল্পটা নিয়ে আসা হলো, সেই মোড়কে ঢেকে রাখা হলো, তাহলে রাজা দুষ্যন্ত খুব বড় বংশের, তো পুরু বংশের, তারে যেন কুলমর্যাদার আর হানি হয় না, এবং রাজার সম্পর্কে খারাপ মনোভাবও আসে না প্রজার মনে। বাস্তবের কাহিনীকে একটু রং চড়িয়ে তো উপন্যাস গল্পে উপস্থাপন করাই হয়। অভিজ্ঞান শকুন্তলামেও কালিদাস হয়তো তাই করেছিলেন, কিংবা পুরাণেও আমরা তাই দেখব, কিছুটা রং চড়িয়ে পরিবেশন করা হয়েছে। কিন্তু এইখানে কিন্তু মধুসূদন যে কোনোদিন মিলন হতে পারে তার ইঙ্গিতটুকুও রাখেননি, সেটাই বিচার্য বিষয়, যে তিনি কিন্তু বাস্তব চিত্রটাকে দিয়েই শেষ করেছেন, যে
একটা মেসেঞ্জার, একটা দূত যে পাঠাচ্ছেন শকুন্তলা, সেও কিন্তু হয়তো বলকল পরিহিতই একটা সাধু গিয়ে দাঁড়াবে নগর দ্বারে, তাকে লোকে ভিক্ষুকই মনে করবে, তাকে সমাদরে রাজার কাছে নিয়ে যাবে, এটা ভাবাই মানে অসম্ভব একটা পরিকল্পনা, অসম্ভব একটা কল্পনা মাত্র। তাই বলা যায় যে মধুসূদনের বীরাঙ্গনা, এটা প্রথম শুরু করলাম আমি, এই পত্রিকাটাতে আমি দেখলাম মধুসূদনের বীরাঙ্গনায় শকুন্তলাকে উনি এভাবে আঁকলেন। শকুন্তলা কিন্তু খুব নম্র, দৃঢ়যুক্ত, আশ্রমের একজন মানে সারল্যের প্রতিমূর্তি। সেই শকুন্তলাও কিন্তু মনে কোনো আশা না রেখে একটু মনোবলে বলিয়ান হয়েই যেন পত্রটা লিখে পত্রবাহকের হাতে পাঠাচ্ছে, এইটা মনে করে নিয়েই যে রাজার কাছে পত্রবাহক পৌঁছতে নাও পারে, তার মিলন নাও হতে পারে।